আসসালামু আলাইকুম। ইরান যুদ্ধবিরতির দ্বিতীয় পর্বের আলোচনাটা আগামী সপ্তাহেই সম্ভবত হতে যাচ্ছে। জানি না সেই আলোচনায় বা সেই বৈঠকে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আমি শুরু থেকেই কিন্তু এই কথা বলে এসেছি যে এই যুদ্ধ বিরতি কত সময়ের জন্য কার্যকর হবে বা কত দিনের জন্য কার্যকর হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কেন যেন মনে হচ্ছে এই যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার সংখ্যাটাই বেশি। এর বেশ কিছু কারণ রয়েছে। আহ আজকে আপনারা হয়তোবা হেডলাইনটা দেখে একটু আশ্চর্য হয়েছেন যে ভারত পাকিস্তান কি করে এক হয়। এই আলোচনাটা আমরা এই ভিডিওর শেষে করব। না, কোনো অযৌক্তিক কথা নাই, আমি যৌক্তিক কথাই তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। তার আগে এই যুদ্ধবিরতি চলাকালীন সময়ে অর্থাৎ ইরান, আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধবিরতি চলাকালীন সময়ে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। চলুন আমরা একটু দেখে আসি কি কি ঘটনা ঘটে গেল। আহ সব থেকে অবাক করার মতো একটি বিষয় হলো ইসরায়েল এবং তুরস্ককে নিয়ে বেশ একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, অর্থাৎ গণমাধ্যমের একটি নিউজে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। দ্য টেলিগ্রাফ নামে একটি গণমাধ্যমে, আন্তর্জাতিক একটি গণমাধ্যম বলেছিল যে ইসরায়েলের নাম নিশানা মুছে ফেলবে তুরস্ক। এই নিউজটা পরবর্তীতে ইসরায়েলের জেরুজালেম পোস্টেও ছাপানো হয়েছিল বা প্রকাশ করা হয়েছিল। পরবর্তীতে তুরস্ক থেকে বলা হলো যে না, এই ধরনের কোনো বক্তব্য তুরস্ক সরকার দেয়নি, এই ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন, এই বক্তব্য তুরস্কের না। অবশ্য পরবর্তীতে দ্য টেলিগ্রাফ থেকে নিউজটি কিন্তু সরিয়ে ফেলা হয়েছে। তো বিষয়টি হলো, ঘাটাঘাটি করে যেটা দেখা গেল, এই ঘটনাটি মূলত হচ্ছে 2024 সালের, যখন ইসরায়েল গাজায় আর কি মানে ব্যাপক হামলা চালাচ্ছিল। ওই সময়ে তুরস্ক এই ধরনের কিছু কথা বলেছিল। মূলত ঘটনাটি সমসাময়িক নয়, এটি হলো একটি বিষয়। আরেকটি বিষয় হলো খুবই গুরুত্বপূর্ণ, ঘটনাটা হাস্যকর কিন্তু উড়িয়ে দেওয়ার নয়। সেটি হলো উগান্ডার সেনাপ্রধান তুরস্কের কাছে যে দাবি করেছে। ইতিমধ্যেই আমরা জেনেছি, অনেকে অনেকভাবে জেনেছি যে তুরস্কের সব থেকে সুন্দরী নারীকে চেয়েছে আর 100 কোটি মার্কিন ডলার চেয়েছে। তো এই ঘটনাটা আন্তর্জাতিক গণমাধ্যমে তো বটে, বিশ্বের কাছে একটি নতুন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে। এটি অনেকের কাছেই হাস্যকর মনে হতে পারে। হ্যাঁ, হাস্যকরই বটে, একরকম হাস্যকরই যে এই যে সেই পুরাতন মানে ঐতিহাসিক প্রাগ ঐতিহাসিক ঘটনাগুলো আজকে যেন আবার ফিরে এসেছে। আগেকার আমলে রাজা বাচ্চারা এরকম ঘটনা ঘটাতেন, ডাকাতের দলরা, ডাকাত সর্দাররা এই ধরনের কিছু কিছু ঘটনা ঘটাতেন বটে, কিন্তু এই আধুনিক যুগে এসে এইরকম একটা দাবি, এটা সত্যি হাস্যকর। তবে হ্যাঁ, হাস্যকর হোক আর যাই হোক, এটি কিন্তু উড়িয়ে দেবার নয়। এটি খুব সিরিয়াসলি, এটি অথেন্টিক। এই ঘটনাটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। পৃথিবীর রাজনীতিতে নতুন একটি মানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। সর্বশেষ কি হয়, যারা যারা ঠিক এই মুহূর্তে মন্তব্য করাও ঠিক না। উগান্ডা হতে পারে একটি ছোট দেশ, হতে পারে তারা অনেক দুর্বল, কিন্তু উগান্ডার সঙ্গে আমেরিকা, ইসরায়েলের আঘাত রয়েছে। তারা তাদের মানে কি বলবো, তাদের সহযোগিতা নিয়ে থাকে, পেয়ে থাকে। সেই হিসেবে তারা মানে কথাটি যে বলেছে, মানে এই কথাটি একটি ভয়ানক কথা, এই দাবি ভয়ানক দাবি। মানে এটা তো সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি, বিশ্বের জন্য হুমকি। তারা মানে বিশেষ করে তুরস্কের মতো একটি দেশকে যদি এই ধরনের মানে মন্তব্য মানে এই ধরনের হুমকি দিতে পারে, তাহলে বিশ্বের অন্যান্য দেশের কাছে মানে খুব কঠিন হিসাব আসলে। তো এটা এটা একটা ঘটনা ঘটে গেল, আমরা দেখলাম। আরো কিছু ঘটনা ঘটেছে আমরা জানি। সেটি হলো লেবাননের বিষয়ে কিন্তু ইসরায়েল এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। আহ, তারা শুরু থেকে অবশ্য বলে এসেছে যে লেবানন এই যুদ্ধবিরতির আওতায় না,
এই কথাটা শুরু থেকেই বলে আসছে, কিন্তু তারপরও এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত সিদ্ধান্তে ইসরায়েল পৌঁছেছে বলে আমাদের জানা নেই, আমরা এটি জানি না। সুতরাং এই বিষয়টাও কিন্তু নতুন আরেকটি সংকট তৈরি করেছে। পাশাপাশি আমরা জানি যে সৌদি আরবকে নিয়ে বেশ কিছু আলোচনা ছিল, সমালোচনাও ছিল, যে ইরানে হামলার পেছনে সৌদি আরবের ইন্ধন ছিল। সেই সৌদি আরব কিন্তু এখন আমেরিকাকে এই যুদ্ধ বিরতির জন্য চাপ প্রয়োগ করছে। এর বিশেষ কিছু কারণ রয়েছে অবশ্য। কারণগুলোর মধ্যে প্রধানত রয়েছে হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে তেল বাহী জাহাজ আসা যাওয়া করতে না পারা, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর কারণ হলো মানে তেলের বাজারে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, এটা সমগ্র বিশ্বে একটা নেতিবাচক প্রভাব পড়েছে। সৌদি আরব তো বটেই, কারণ সৌদি আরব তো মানে তেলের বিশ্বের তেলের খনির যে দেশগুলো আছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো তো তার মধ্যে অন্যতম। বিশেষ করে মানে এই যে তেলের সংকটের কারণে বিশ্ব অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়েছে, আমরা জানি যে বিশ্ব অর্থনীতিতে সৌদি আরবই নয়, শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভূমিকা অপরিসীম, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুতরাং এই যেমন এই ইরান যুদ্ধটা আহ যত লম্বা হবে তত দুই তিনটি সংকট বড় দাগে দেখা যাবে আর কি। সেটি হলো, একটা হলো, এটি হচ্ছে আমার কাছে মনে হয় দেশে দেশে পররাষ্ট্র নীতিগুলোর পরিবর্তন হতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয় যে হবে, এটি হবে। আমি আগেও মনে হয় বলেছিলাম যে যদি কালকেই সৌদি আরব বা আরব দেশগুলো বা বিশেষ করে আরব দেশগুলো যদি ইরানের সঙ্গে মানে একটা সমঝোতা করে ফেলে, সেটি মনে হয় আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। অথবা যদি আমেরিকা বা ইসরায়েল ইরানের সঙ্গে যোগ করে ফেলে, সেটি সম্ভবত অবাক হওয়ার কিছু থাকবে না। এটি আমি শুরু থেকেই বলে আসছি, কারণ দেশে দেশে পররাষ্ট্র নীতিগুলো এরকম পরিবর্তন হতে পারে। ইরান যুদ্ধ যত দীর্ঘ হবে, অর্থাৎ পরিস্থিতি এরকম পরিবেশকে তৈরি করে ফেলবে, এটি হলো একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে কারণে এই ধরনের কথা কিন্তু ইতোমধ্যেই শুরু হয়েছে, অথচ আমি অনেক আগেই এই কথাগুলো বলেছি যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, পররাষ্ট্র নীতির পরিবর্তন হতে পারে। এখন অনেকেই কিন্তু বলছেন সৌদি আরব বা মধ্যপ্রাচ্য কি ইরানকে সমর্থন জানাচ্ছে কিনা। হয়তো সেটা সম্ভব নয়, কিন্তু অসম্ভবেরও কিছু নেই, আমি এইটা বলার চেষ্টা করেছি। পরিবর্তন হতে পারে। এমনকি আমি এটাও বলেছিলাম যে আমেরিকা এবং ইসরায়েল মিলে যদি ইরানের সঙ্গে জোট করে ইরানকে বরঞ্চ যে পরমাণু অস্ত্র তৈরি নিয়ে এত কিছু হচ্ছে, সেই পরমাণু তৈরিতে তারা সহায়তা করবে, সেটাও আশ্চর্য হওয়ার কিছু হবে না। স্বার্থের কারণে মানে অনেক ঘটনাই ঘটতে পারে, এটা অস্বাভাবিক নয়। তবে হ্যাঁ, সাম্প্রতিক সময়ে এই যে বিশ্ব অর্থনীতিতে যে প্রভাব তৈরি হয়েছে, এই ইরান যুদ্ধ কেন্দ্রিক অনেক ঘটনা ঘটতে পারে, শুধু পররাষ্ট্রনীতির পরিবর্তন না, বিশ্ব অর্থনীতিরও পরিবর্তন হতে পারে। তারপরে সুপার সিট বা সুপার পাওয়ারের পরিবর্তন হতে পারে, অর্থাৎ বিশ্ব ব্যবস্থাপনা যে আমেরিকা যে আধিপত্য বিস্তার করেছে, সে আধিপত্য বিস্তারের জায়গাটা হয়তো বা পরিবর্তন ঘটতে পারে। কেননা যুদ্ধ যত দীর্ঘ হবে, আমরা জানি ইতিমধ্যেই আমেরিকা বা ইসরায়েলের যে সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে, যুদ্ধ দীর্ঘ হওয়ার সঙ্গে সঙ্গে সামরিক ক্ষয়ক্ষতি আরো হবে, আরো দুর্বলতা বাড়বে। রাশিয়া বা চীনের মতো দেশগুলো সেই সময় বা সুযোগের অপেক্ষা করছে, হতেই পারে। অর্থাৎ এটা কি এগুলো নিয়ে আসলে অবাক হওয়ার কিছু না, শুধুমাত্র সময়ের অপেক্ষা, সুযোগের অপেক্ষা এবং আমাদের দেখার অপেক্ষা যে আসলে কি ঘটনাগুলো সামনে ঘটতে পারে। এবার আসি দক্ষিণ এশিয়ার বিষয়গুলো নিয়ে। আমরা জানি যে দক্ষিণ এশিয়ায় নানা সংকট রয়েছে। আমেরিকার মতো দেশগুলো সবসময় তাদের দাদাগিরি ফলাতে চায়, অর্থাৎ ডিক্টেটরশিপ চালাতে চায় নিয়ন্ত্রণে। কেননা চীন তাদের একটা বড় হুমকি, দক্ষিণ এশিয়ার জন্য তাদের সব থেকে বড় হুমকিটা হচ্ছে চীন। সেই কারণে তারা বিভিন্ন সময় বিভিন্ন পলিসি অ্যাপ্লাই করে। এমনিতে আমরা জানি যে দক্ষিণ এশিয়া, বিশেষ করে যেমন মায়ানমারে চীন এবং আমেরিকার একটা আধিপত্য রয়েছে ভিন্ন ভিন্ন ভাবে। সেই দেশটার অস্থিতিশীল পরিস্থিতি দীর্ঘদিন থেকে। তারপরে যদি আমরা আসি পাকিস্তানের অবস্থাও কিন্তু খুব একটা ভালো সেটি বলার সুযোগ নেই। দীর্ঘদিন থেকে সে দেশের ভেতরে নানান ধরনের অস্থিরতা কাজ করে, জঙ্গিবাদ বা এই ধরনের নানা ধরনের সংকট থাকে দেশটিতে।
অর্থাৎ রাজনৈতিক স্থিতিশীলতা কিন্তু পাকিস্তানে বহু বছর থেকে নেই, গণতান্ত্রিক চর্চা নেই, এটা একটা সংকট। পাশাপাশি চীন এবং তাইওয়ানের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি প্রায়ই আমরা দেখতে পাই। ভারত পাকিস্তানের একটা উত্তেজনা তৈরি থাকে মাঝে মধ্যে। আবার নতুন করে এই যে আফগানিস্তান পাকিস্তানের একটা সংকট দেখা দিয়েছে, একটা উত্তেজনা দেখা দিয়েছে। এই বিষয়গুলো নিয়ে এমনিতেই দক্ষিণ এশিয়ার অবস্থা ভালো না। আবার ভারতের এই যে সিস্টার কনসার্ন বা এই যে তাদের সেভেন সিস্টার যেটাকে বলা হয়, সেই অঙ্গরাজ্যগুলো নিয়েও ভারতের ভেতরের অবস্থা খুব একটা ভালো সেটাও বলছি না। আবার এই দেশগুলোর সাথে পার্শ্ববর্তী দেশগুলোর যে সমস্যা রয়েছে সেগুলো, যেমন চীনের সঙ্গে ভারতের সম্পর্কটা খুব একটা ভালো না। আবার দেখা যাচ্ছে যে আপনার পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক খুব একটা ভালো না। ভারতের সঙ্গে বিশেষ করে সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে কিন্তু তার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সম্পর্কের বেশ টানাপোড়েন আমরা লক্ষ্য করছি। বিশেষ করে নেপালের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে। আহ বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে, অর্থাৎ 5 আগস্টের পর থেকে, জুলাই বিপ্লব হলো, এই বিপ্লবের পর থেকে বেশ মানে টানাপোড়েন তো বটেই, মানে সম্পর্কটা খুব দূরত্ব তৈরি হয়ে গেছে। স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে মানে ডিভোর্সের পর্যায়ে পৌঁছে গেছে, এমন একটা অবস্থা। তো সবকিছু মিলিয়ে নির্বাচনের পরে যদিও সেই সংকট কিছুটা হালকা হয়েছে বলবো, কিন্তু পরবর্তী পদক্ষেপগুলো কি হতে পারে সেটা আমরা জানি না। কিন্তু এই বিষয়গুলোতে একটা মানে পরিস্থিতির আবহ তৈরি করেছে, এটাকে অস্বীকার করা যায় না। তো এই যে ভেতরে মানে দক্ষিণ এশিয়ার ভেতরে এত সমস্যা, এর পরেও কিন্তু মানে বিশেষ করে ভারত এবং পাকিস্তানের যে উত্তেজনাকর পরিস্থিতি থাকে ভাই, মানে এটা তো আমরা সবসময় দেখি, উপলব্ধি করি, কেউ কেউ এনজয়ও করি। বিষয়টি এইরকম, এরকম ভাবে বলছি, ক্ষমা করবেন, মানে আমি নেতিবাচক ভাবে কিছু বলার বলতে চাচ্ছি না, কিন্তু এরকম ভাবে আমরা ফিল করি যে মানে যুদ্ধ হলে মনে হয় আমাদের ভালো লাগতো এরকম, কিন্তু যুদ্ধ হলে পার্শ্ববর্তী দেশগুলো কি হবে সেটি হয়তো আমরা ভেবে দেখি না। তো সে যাই হোক না কেন, এই যে এত কিছুর পরে ভারত পাকিস্তানের যে এত সংকট, এত দূরত্ব, মানে এত খারাপ সম্পর্ক, এরপরও এই দেশ দুটি কখনো কখনো একই চ্যানেলে হাঁটে, একই পথে হাঁটে। এই জায়গার কথা বলছি যে এক হওয়ার সম্ভব। আপনারা একটু খেয়াল করে দেখেন, আমরা জানি যে আমেরিকা তার আধিপত্য বা তার আধিপত্য বলয়কে মানে প্রভাব প্রতিপত্তি বজায় রাখার জন্য দক্ষিণ এশিয়াতে তারা মূলত দুইটি দেশের উপরে ডিপেন্ড করে থাকে। একটা হলো ভারত, আরেকটা হলো পাকিস্তান। তারা কখনো কখনো এই দুই দেশকে আলাদা আলাদা ভাবে কন্ট্যাক্ট করে। হ্যাঁ, এটাও ঠিক যে এই দেশ দুটি ভারত বা পাকিস্তানও এই সুযোগটা কাজে লাগায়, অর্থাৎ তারাও তাদের মানে নিজস্ব স্বার্থগুলোকেও হাসিল করার চেষ্টা করে এই সুযোগে আমেরিকার সঙ্গে মানে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার মধ্য দিয়ে। যেমন ধরেন যে এই যে অনেকেই বলছেন যে ইরানের বিপক্ষে পাকিস্তান যুদ্ধ করবে। পাকিস্তান তো একদিক থেকে ইরানের বিপক্ষে যুদ্ধ করছেই, অলরেডি তো করছে, মানে অলরেডি করছে, খেয়াল করে দেখেন। কেননা আরব দেশগুলোতে, বিশেষ করে সৌদি আরবে, যে সৌদি আরব যে এই যে পাকিস্তানকে যে অর্থ সহায়তা দেয়, কেন দেয়? পাকিস্তানের বহু সোলজার রয়েছে, কয়েক লাখ সোলজার রয়েছে সৌদি আরবে, তারা তাদের তেলের খনি পাহারা দেয়। এই বিভিন্ন মানে এই যে এই যদি এখন সৌদি আরব আক্রান্ত হয়, এমনিতেই তো পাকিস্তানি সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে, লড়াই করবে। সুতরাং এটা একটা ভিন্ন বিষয়। কিন্তু এই যে ইরানের সঙ্গে যে যুদ্ধবিরতির আলোচনা, এইটা যেমন দেখেন যে এখানে কি পাকিস্তান এমনি এমনি করছে? না, অবশ্যই না। এখানে বৃহত্তর কোনো স্বার্থ রয়েছে পাকিস্তানেরও, অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক বহু ধরনের শর্ত শর্ত এবং স্বার্থ দুটোই রয়েছে। সুতরাং যেমন আমরা জানি সাম্প্রতিক সময়ে 2-3 দিন আগেই তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করেছেন। ফোনে বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে, যদিও আমরা এখনো জানি না, বিস্তারিত জানি না কি কি বিষয়ে আলোচনা হয়েছে। তবে যতটুকুন ভারতীয় গণমাধ্যম গুলোর বরাত দিয়ে আমাদের সামনে প্রকাশিত হয়েছে, তার মধ্যে আমরা মোটা দাগে বলতে পারি যে দক্ষিণ এশিয়ায় যে নতুন ভূ রাজনৈতিক বন্দোবস্ত, সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখেন, ভারত পাকিস্তানের এত দ্বন্দ্ব হওয়ার পরও আমি যে কথাটি বলতে চেয়েছি যে তারা মানে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের ডাকে, মানে যুক্তরাষ্ট্রের ডাকে এই দুইটা দেশই কিন্তু আবার
ছুটে যায়, মানে ডাকলেই ছুটে যায়। এই জায়গায় তো এই দুইটা দেশ একটাই, মানে ডাকেই ডাকুক, ভারতকে ডাকুক আর পাকিস্তানকে ডাকুক, তারা সবাই ছুটে যায় আমেরিকার কাছে। অর্থাৎ তারা এই জায়গায় এক। আবার দেখেন কি অদ্ভুত বিষয়, আমরা যদি দেখি তাহলে আমরা জানি আহ, রাশিয়ার সঙ্গে আহ, আমেরিকার সাপে নেউলের সম্পর্ক হয়, রীতিমতো সাপে নেউলের সম্পর্ক। অথচ ভারতের সঙ্গে রাশিয়ার একটা সুসম্পর্ক রয়েছে। আবার চীনের সঙ্গে আমেরিকার ডাকাতির সম্পর্ক, ঢাকুরালের সম্পর্ক। সেখানে পাকিস্তানের সাথে আবার চীনের একটা ভালো সুসম্পর্ক রয়েছে। এই যে ভূ রাজনৈতিক যে মানচিত্রটা আমরা মোটামুটি ভাবে দেখলাম, এই মানচিত্রগুলো মানে এই ভূমিকাগুলোর পট পরিবর্তন হতে পারে খুব সহসাই, শুধুমাত্র ইরান যুদ্ধ দীর্ঘ হলে। হ্যাঁ, আমি আবারও বলছি যে ইরান যুদ্ধ যত দীর্ঘ হবে, বিশ্বের এই সংকটগুলো বা এই পরিবর্তনগুলো খুব দ্রুততার সঙ্গে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। আমার কাছে এটি মনে হয় যে আগামী দিনে দেশে দেশে যে পররাষ্ট্র নীতি, সেই পররাষ্ট্র নীতিগুলো পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। এমনকি আহ, ইসরায়েলের সঙ্গে ভারতের একটা ভালো সম্পর্ক, এটা আমরা জানি। আহ, তারপরেও বলছি যে কালকে যে ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হবে না, আহ, সেটিও আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয় না। আমি আশ্চর্য হব না, কেননা ভূ রাজনৈতিক পরিস্থিতি মানুষকে এরকম একটি পরিস্থিতির মধ্যে তৈরি করবে, একটা পরিবেশ তৈরি হবে, মানে দেশগুলো বাধ্য হবে তাদের মানে বন্ধুর সঙ্গে শত্রুতা তৈরি করা বা শত্রুর সঙ্গে বন্ধুত্ব তৈরি করার পরিস্থিতি তৈরি হবে। অতএব আগামী দিনে যদি এই দক্ষিণ এশিয়াতে এমন হয় যে, আমি বলছি না যে হবে, কিন্তু এটি শুধুমাত্র একটি সম্ভাবনার কথা বলছি, শঙ্কার কথা বলছি, যে আমেরিকার স্বার্থ রক্ষায় দক্ষিণ এশিয়াতে মানে বৃহত্তর স্বার্থে, অর্থাৎ ভারত পাকিস্তানও তাদের বৃহত্তর কোনো স্বার্থে যদি এক হতে হয় আমেরিকাকে সমর্থন করার জন্য, আমার মনে হয় সেটিও সম্ভব। তার কিছুটা মানে সামারি মানে ইতিমধ্যে কিন্তু আমি প্রকাশ করেছি, বলেছি যে দেখেন আমেরিকার ডাকলেই ভারতও ছুটে যায়, পাকিস্তানও ছুটে যায়। হ্যাঁ, যদিও সেই ছুটে যাওয়ার পেছনে তাদের নিজেদের স্বার্থ, শর্ত, সংশ্লিষ্টতা থাকে, কিন্তু এক হয়ে মানে এই ক্ষেত্রে অন্তত ভারত পাকিস্তান এক রাস্তায় হাঁটে। আমি এই কথাটা বলার চেষ্টা করেছি। সুতরাং আগামী দিনে মানে ভবিষ্যতে ইরান যুদ্ধ নিয়ে বা যুদ্ধবিরতির প্রস্তাবটা নিয়ে আরো কত দূর কি হয় আমরা জানি না। আমরা আশাবাদী, আমরা আশা করি এই যুদ্ধবিরতিটা কার্যকর হোক, দীর্ঘ হোক। কিন্তু আবারও বলছি, কেন জানি মনে হয় যে যুদ্ধ বিরতি হওয়ার সম্ভাবনা ক্ষীণ, যুদ্ধ লম্বা হওয়ার সংখ্যাটাই বেশি। তবু আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমরা যেন এই যুদ্ধ বিরতিটাকেই আমরা আমাদের জন্য যুদ্ধ বিরতিটাই কার্যকর হয়। এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।